ঈদের ছুটি উপভোগে পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এরকম পরিবেশ কখনোই পাইনি, আনন্দময় একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণটাই হচ্ছে এই দুর্ঘটনার কারণ। ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব নোয়াখালীতে, তো যা পথে অ্যাক্সিডেন্ট। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনায় ১২ বাস যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত 2 গেটম্যান বরখাস্ত। স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। ফেনী হবিগঞ্জে সড়কে প্রাণ গেল আরো 7 জনের। ওসমান হাদি হত্যার সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর এবার 14 দিনের জেল হেফাজতে। জিজ্ঞাসাবাদ করবে কলকাতার পুলিশ। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই জড়ো হচ্ছেন। এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনে সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছ্বাস তো আছে, বড়রাও যেন শৈশবে ফিরে গেছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। ঈদের পরে দীর্ঘ একটা ছুটি আর বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি, সেজন্যই আসা। চিড়িয়াখানায় আগে আসছিলাম হচ্ছে আরও ছোটোবেলার দিকে, মানে যখন বয়স ছিল 6-7 এরকম আর কি। তখন এর মতো আরও উন্নত হয়েছে, আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। এখন রোডগুলো একদম ঠিক মতো করা, মানে হাঁটা যাবে, বিভিন্ন প্রাণী, মানে খুবই ভালো হয়েছে আর কি। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী, তার নাম শিখাবো, তার বর্ণনা দেখাবো। ঈদের পরে পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। রাজধানীর ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসী ভিড় করছেন। যমুনা ফিউচার পার্কে আমাদের সহকর্মী হাসান মিসবা আছেন, একটু দেখে আসতে চাই সেখানে মানুষের ভিড় কেমন। মিসবা, নগরবাসীর ঈদ আনন্দ কেমন দেখছেন? বিশেষ করে এই ঈদ বিনোদনের জন্য যমুনা ফিউচার পার্কে কি কি আয়োজন করা হয়েছে? 2 কোটির বেশি মানুষ রাজধানী ঢাকায় থাকেন। তার বড় একটা অংশ ঢাকা ছাড়েন ঈদ করার জন্য পরিবারের সঙ্গে। তারা গ্রামে বা বিভিন্ন শহরে তারা চলে যান। ঢাকায় যারা থাকেন তারা ঢাকা শহরে বিভিন্নভাবে বিনোদন আনন্দের খোঁজ করে থাকেন। এর মধ্যে অনেকগুলো স্পট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক। এখানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। পুরো ঈদের যে ছুটি আছে, পুরো ছুটি জুড়েই নানা ধরনের এখানে ব্যবস্থা রাখা হয়েছে। যমুনা ফিউচার পার্কে আমরা জানি যে ঈদের সময় ছাড়াও বাকি সময়গুলোতেও এখানে শিশুদের জন্য আলাদা এখানে একটি জোন আছে। ফিউচার ওয়ার্ল্ডের ভেতরে শিশুদের খেলাধুলার নানা ধরনের এখানে ব্যবস্থা আছে। অনেকগুলো রাইডের শিশুরা এখানে আসেন এবং তারা খেলার সুযোগ পান। সব মিলিয়ে যমুনা ফিউচার পার্কে আসলে এখন আমরা যেটি দেখছি যে শিশুরা, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসতে শুরু করেছেন এবং রাইডগুলো এখানে সচল আছে। তারা টিকিট কাটছেন এবং ধীরে ধীরে এটি আরও মুখর হয়ে উঠবে। যারা এখানে দায়িত্বে আছেন তারা বলছিলেন যে এটি গতকালকে অনেক বেশি এখানে শিশু, অভিভাবক এবং শিশুদের উপস্থিতি ছিল, আর সেটিও আজকে শুরু হয়েছে। আমরা একটু কথা বলি। আপনি যমুনা ফিউচার পার্কে এসেছেন, এই ফিউচার ওয়ার্ল্ডে কেমন লাগছে এবং এখানকার সব মিলিয়ে কেমন দেখছেন? এখন আমরা ঘুরি নাই, মাত্র আসলাম, দেখতেছি তো যতটুকু মনে হচ্ছে যে ভালোই লাগছে। তিনি বলছিলেন যে ভালো লাগছে। আমরা একটু আর একজনের সঙ্গে কথা বলি। আপনিও এসেছেন যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে কেন এবং এখানকার এই সুন্দর আয়োজন কেমন লাগছে? ভালো লাগছে, বাচ্চাদের জন্য খুবই ভালো।
এখানে শিশু এবং অভিভাবকরা তারা আসতে শুরু করেছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলি। তুমি এখানে এসেছো, এখানে কোন কোন রাইডগুলো বেশি ভালো লাগে? আমার হচ্ছে এখন জানি না তো কি কি রাইড আছে, যে আমি দেখে নিই তাইলে আমার ভালো লাগবে, যেগুলো পছন্দ ওগুলো বলবো। সবিলে এখানে তো অনেক ধরনের আয়োজন আছে শিশুদের খেলার, এগুলো অন্য জায়গায় আমরা সাধারণত খুব কম দেখি। এখানকার আয়োজন তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, ঈদের দিন আসছি তো অনেক ভালো লাগতেছে। তোমার কাছে একটু জানতে চাই, তোমার কেমন লাগছে? ফিউচার পার্কে এর আগে এসেছিলে তুমি? হ্যাঁ, বলো আসছি নাই, ফার্স্ট টাইম আসি নাই, ফার্স্ট টাইম। আমরা দেখছি যে এই ফিউচার ওয়ার্ল্ডের যে অংশটিতে শিশুদের খেলাধুলার নানান ব্যবস্থা আছে, অনেকগুলো রাইড আছে, সেটি আসলে এটি শুরু হয়েছে। টিকিট যারা এসেছেন তারা টিকিট নিচ্ছেন, আর তারা শিশুদের নিয়ে এই অংশটিতে ঘুরে দেখছেন। এবং ঈদ আনন্দের একটা বড় উপলক্ষ কিন্তু এই যমুনা ফিউচার পার্ক। এখানে অনেক ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ মার্কেট বন্ধ থাকলেও ফিউচার পার্কের এই অংশটিতে শিশুদের জন্য যে আয়োজন সেটি একেবারে ওপেন আছে। আমরা জানি যে রাজধানী ঢাকা যেভাবে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, সেই তুলনায় শিশুদের খেলার জায়গা, ফাঁকা জায়গা সেটি আসলে খুবই কম। তো সেই জায়গা থেকে যমুনা ফিউচার পার্কে যে ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য মার্কেটে এত সুন্দর বা এত নান্দনিক ব্যবস্থা বা শিশুদের জন্য এত আয়োজন আমরা দেখি না, যেটি যমুনা ফিউচার পার্কে রাখা হয়েছে। এটির আয়োজক যারা আছেন তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ এটি জমে উঠবে এবং গতকালকের মতো অনেক অনেক শিশু এবং তাদের অভিভাবকরা এখানে আসবেন। দেখছিলাম আমরা আপনার মাধ্যমে। ধন্যবাদ মেজবা। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন, মেতেছেন সমুদ্র স্নানে। আজ এবং আগামীকাল ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বাড়বে বলে আশা পর্যটক সংশ্লিষ্টদের। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি, বান্দরবানে পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে। 2 গেটম্যানের চরম দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নারী শিশুসহ 12 জনের প্রাণ ঝরেছে। আহত 10 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। 2 নারী ও 3 শিশু সহ 12 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিংয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, ওখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটা সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ।
তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই অন স্পটেই। আমাদের স্পট মানে ডেথ আছে ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাফাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি, এবং ট্রেনটা হলো ঢাকা মেল কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা যায়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, 5 জন আহত হয়েছেন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু করে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময় বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়লে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার এবং বাসের এক যাত্রী নিহত হন। 5 জন আহত হন, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। আর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়েছে। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় 2 মোটরসাইকেল আরোহী মারা গেছে। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি টিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া ক্যাবিনের ভেতর থেকে এক কিশোরসহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। টিআই পিকআপটি গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি পড়ে যায়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে এখনো আগের দামই আছে। এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। এখনো প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে রাজধানী নয়াপল্টনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, অন্যায় সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি এবং বলেন, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের ইতিহাসই বিএনপির। একদিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন সহ বিএনপির 2 দিনের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে
মিথ্যা কলঙ্ক আরোপ করে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার হওয়া প্রধান দুই অভিযুক্ত আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। রোববার পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে এই নির্দেশ দেন। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আর এর আগে 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসছেন তারা দুইজন। ফিলিপ সাংমা নামের এক মধ্যস্থতাকারী তাদেরকে ভারতে পৌঁছে দেন। আর বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়। 14 দিন পুলিশি হেফাজতের পর গতকাল শনিবার আদালতে তোলা হয় সাংমাকে। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে ভয়াবহ অভিযান চালিয়েছে ইরান। দক্ষিণাঞ্চলের শহর আরাদে তেহরানের হামলায় আহত হয়েছে অন্তত 88 জন। তাদের মধ্যে 10 জনের অবস্থাই গুরুতর। এর আগে ইসরায়েলের আরেক শহর দিমোনায়ও ব্যাপক মিসাইল হামলা চালানো হয়। এতে প্রায় 150 মানুষ আহত হয়েছে। এছাড়াও ইলাত, বিরশেবা, কিরিয়াতগাত শহরে সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলো টার্গেট করে হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এসব হামলায় 200 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলেও দাবি ইরানের। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তারা জানান কেউ মারা যায়নি, তবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে IRGC। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেওয়া হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হুমকি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ওয়াশিংটন সরাসরি হামলা চালাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। আর সবার আগে টার্গেট করা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি। তবে কোন বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন তা আর ট্রাম্প স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে সোমবার। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন এবং ঈদের দ্বিতীয় দিনেই তাই সড়কপথে যাত্রীর চাপ রয়েছে। ঈদের আগে যানজটের সংখ্যায় যারা বাড়ি যাননি তারাই এই সময়টাকে বেছে নিয়েছেন। স্টপেজগুলোতে ছাড়া বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকেও বাসে উঠছেন যাত্রীরা। আর এবার 7 দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি, ঝুঁকি ঝামেলা এড়াতে চেয়েছেন, তাদের অনেকেই এখন গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। আবার জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই অনেকে রাজধানীতে ফিরছেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গ্যাজেট প্রকাশ এবং প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে দুদক, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে অভিযুক্ত আরিফ মাইনুদ্দিনকে কক্সবাজার থেকে গ্রেফতারের পরে এই তথ্য জানায় ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, গ্যাজেট প্রকাশের পর উপদেষ্টা পরিচয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রতারক আরিফ মাইনুদ্দিন। তৈরি করেছেন ভুয়া ভিজিটিং কার্ড ও সিল। এছাড়া গ্রেফতার আরিফ মাইনুদ্দিনের নামে ব্যবহৃত ডক্টরেট ডিগ্রি এবং চৌধুরী পদবিও মিথ্যা বলে জানান ডিবি প্রধান। বলেন, নিজেকে গুম কল্যাণ ট্রাস্টের সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠিয়েছেন এই আরিফ। এর আগেও আবার প্রতারণার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন। একাধিক মামলাও আছে। প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নিয়ে পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এইসব তথ্য পাচ্ছি, তাকে আরও জিজ্ঞাসাবাদের তাকে আইনের আওতায় নেওয়া হবো। আমি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং এরকম প্রতারণার হাত থেকে আপনারা জনগণকে সচেতন করবো, জনগণ যেন এরকম প্রতারিত না হয়। নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছে। সকালে উপজেলার মাথা বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য নিয়ে স্থানীয় সুজাউদ্দৌলা সূর্য ও সুলাইমান হোসেন লাবুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এর জেরে উভয় গ্রুপ লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সামনে দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের। আহত হন 8 জন। এ সময় একটি প্রাইভেট কার এবং বাড়ি ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এই ছিল যমুনা নিউজের আয়োজনে।